আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নিটলটাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে প্রথমত দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। শুরুতে দৈনিক ইত্তেফাক। ভাস্কর্য বিরোধী উগ্র গোষ্ঠীকে প্রতিহত করার ঘোষণা, সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বাদী আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে 2 মাদ্রাসা ছাত্র, সহায়তা করেন 2 শিক্ষক, 4 জনই জেলে, তদন্ত কমিটি। আমরা কারো প্রতি নমনীয় নই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে ডানে আছে ভুটানে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই, পিটিএ উভয় দেশের সম্পর্ক আরও সুসংহত করবে প্রধানমন্ত্রী বলছেন। নিচে আছে বিজয় দিবসের আগে প্রকাশিত হচ্ছে না রাজাকারের তালিকা, জামুকা আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে উঠছে আজ। প্রথম আলো বলছে প্রতিবাদ বিক্ষোভ দেশ জুড়ে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 2 ছাত্রসহ 4 জনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার পুলিশ, সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মামুনুল হকের গ্রেপ্তার দাবি। নিচে আছে ক্ষতিপূরণ পাচ্ছেন না সম্মুখ যোদ্ধারা, করোনা সংক্রমণ, অর্থ মন্ত্রণালয় বলছে চিকিৎসকদের ক্ষতিপূরণের টাকা না পাওয়ার পুরো দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। পেছনে আছে স্ত্রী ও সন্তানকে জড়িয়ে ধরেও হামলা থেকে বাঁচলেন না, জেএসএস লারমার কর্মীকে হত্যা। যুগান্তর, জিএসসিআই 2020 সক্ষমতায় ভারতকে ছাড়ালো বাংলাদেশ। নিচে আছে নির্বিকার বিটিআরসি ও আরজিএসসি, টাওয়ার কোম্পানির 300 কোটি টাকার শেয়ার আত্মসাৎ, 17 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার, উচ্চ আদালতে মামলা, তদন্ত করছে সিআইডি। তার নিচে সিঙ্গেল কলামে আছে 21 লাখ টাকা জরিমানা, গড়লেন মনিরের জমজম টাওয়ারের অবৈধ অংশ উচ্ছেদ। সমকাল, অনিয়মেই সড়কে ঝরছে প্রাণ, নভেম্বরে মৃত্যু 486, দিনে গড় প্রাণহানি 16। মধ্যে সিঙ্গেল কলামে আছে দেশের চিত্র, করোনায় আরও 31 জনের মৃত্যু, শনাক্ত 1666। তার নিচে ডান দিকে আছে বড়দিনের আগে অক্সফোর্ডের টিকার অনুমোদন, ভারতীয় ফাইজারের আবেদন। কালের কণ্ঠ, মাদ্রাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ফুটেজ দেখে 4 ছাত্র শিক্ষক গ্রেপ্তার। পেছনের পাতায় আছে ভাষাঞ্চলে রোহিঙ্গারাই অন্যদের ভাবনা বদলাবে, রোহিঙ্গারা নিজেরা রান্না শুরু করবে আজকালের মধ্যে। তার ডানে আছে অ্যান্টিজেনে উৎসাহে ভাটা, 10 জেলায় 2 দিন ধরে পরীক্ষা হলেও সংখ্যায় কম, কোথাও 1-2 জনের। প্রতি জেলায় আপাতত গেছে 500 করে পরীক্ষা কিট, প্রয়োজনে আরও যাবে। ফল যাদের পজিটিভ তারা তাৎক্ষণিক জানতে পারছে, নেগেটিভ এলেই পাঠানো হচ্ছে আরটিপিসিআর ল্যাবে। দেশপ্রান্তর, সচল হচ্ছে হেফাজতের মামলা, থানায় বিশেষ নির্দেশনা পুলিশ সদর দপ্তরের, দ্রুত সময় দেওয়া হচ্ছে ঝুলে থাকা 62 মামলার চার্জশিট, জামিন না নিয়ে প্রকাশ্যে বহু আসামি, 18টি বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। মধ্যে সিঙ্গেল কলামে আছে সব ভাস্কর্য সুরক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট। সবচেয়ে নিচে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বদিউজ্জামান। সবশেষে পদ্মা ব্রিজ রেল রুট প্ল্যান টু অপারেট ইলেকট্রিক ট্রেনস। মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই সবগুলো পত্রিকার শিরোনামে শুনতে পেয়েছেন। আমরা শুরু করব আজকে, এবং এটা দিয়েই তো শুরু করা উচিত। দৈনিক ইত্তেফাক যেটি বলছে, সবগুলো পত্রিকা বলছে ভাস্কর্য বিরোধী উগ্র গোষ্ঠীকে প্রতিহত করার ঘোষণা, সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। প্রথম আলো বলছে প্রতিবাদ বিক্ষোভ দেশ জুড়ে। এ ধরনের হেডলাইন্স সবগুলো পত্রিকাতে আছে এবং মোটামুটি লিড নিউজ হিসেবে আছে। তো এটা দিয়ে যদি আজকে আমরা শুরু করি, এবং গতকালকে যেটা হয়েছে কুষ্টিয়া যে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা, তাতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন তার মধ্যে প্রত্যক্ষভাবে দায়ী, এবং সঙ্গে শিক্ষকদেরকেও আটক করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, এটা খুবই একটা দুঃখজনক যে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং গত 2009 থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ এককভাবে একচেটিয়া বাংলাদেশের শাসনভারের দায়িত্বে আছে। বাংলাদেশের অস্তিত্ব বঙ্গবন্ধুকে ছাড়া আমরা কল্পনা করতে পারি না। বাংলাদেশের অস্তিত্বের সাথে, জন্মের সাথে
বাংলাদেশের রাজনীতির সাথে বঙ্গবন্ধু জড়িত, এবং বঙ্গবন্ধু যখন আমরা জাতির জনক, জাতির পিতা যাই বলি না কেন, সেই মর্যাদায় যখন আমরা দিচ্ছি, তখন একটা রাজনৈতিক দল যার জনক, যার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সেই রাজনৈতিক দল, সেই সরকার বঙ্গবন্ধুর ভাস্কর্যটা রক্ষা করতে পারলো না, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য এটা বড় ব্যর্থতা। প্রথম কথা, প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হলো ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতায় থাকার জন্য যে কোনো রাজনীতি আমরা করতে পারি, রাজনৈতিক কৌশলে। সেই কারণে মোল্লাদেরকে, এই যে উগ্র গোষ্ঠী, এই গোষ্ঠী তাদেরকে একসময় আমরা ক্ষমতায় গ্রহণ করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করেছি, গ্রহণ করেছি, কিন্তু তাদেরকে সারা জীবন লালন করা যায় না। আমরা তাদেরকে লালন করার চেষ্টা করেছি, এটাও একটা বড় ভুল ছিল আমাদের রাজনীতিতে। এই দুটি ভুলের কারণে আজকে এই বঙ্গবন্ধুর গায়ে, বঙ্গবন্ধুর ভাস্কর্য গায়ে হাত দেওয়ার সাহস পেয়েছে দুই তিনজন আহ, আহ, এই এই জঙ্গি গোষ্ঠীর দুই তিনজনকে আমি বলবো যে তারা এমন অধ্যত্ব দেখাচ্ছে, বলছে যে তাদের নিজেদের বাবার ভাস্কর্য কেউ ভাঙলো, টেনে হিসড়ে সেটা ভেঙে ফেলা হবে। সেটা তাদের বাবাকে নিয়ে যখন কেউ ভাস্কর্য করবে, সেটা তারা ভাঙতেই পারে। বঙ্গবন্ধু তাদের বাবা না, বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করেছে, এই বঙ্গবন্ধু দেশটা তৈরি করেছে। এই বঙ্গবন্ধুকে নিয়ে যারা এই অধ্যত্ব দেখাবে, তাদেরকে সাথে সাথে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি দেখেন, যদি এই কথাটা বিএনপির কোনো নেতা বলতো বা অন্য কোনো রাজনৈতিক দলের কেউ কেউ বলতো, তবে কিন্তু তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হতো? যে যে যার বিরুদ্ধে নেওয়া হতো সে জানতো, আর যারা নিত তারা জানতো কি ব্যবস্থাটা নেওয়া হতো। আমরা সাধারণ মানুষ দর্শকের ভূমিকা নিতাম যে কি কি মর্মান্তিক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হতো, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগের যারা প্রধানমন্ত্রীর পরের চেয়ারে যারা নেতা আছেন, প্রেসিডেন্ট মেম্বার, অন্যান্য যারা আছেন, তারা 2 দিন আগেও বলেছেন যে এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে কি করবেন। সবকিছু যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়, তা আপনাকে কেন রাখা হয়েছে? দলের পদ পদবি আপনাকে কেন দেওয়া হয়েছে? সরকারের দায়িত্বে আপনাকে কেন দেওয়া হয়েছে? সবকিছু যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়, এত চাকর পাকরের দরকারটা কি? একটি মূর্তি রক্ষা করে, ভাস্কর্য রক্ষা করতে পারেন না, দেশের মানুষকে রক্ষা করবেন কিভাবে? একটা ভাস্কর্য রক্ষা করতে পারবেন না, মুজিব ভাই, ভাস্কর্যের সম্মান এখানে দিতে এখানে কি পারবেন একটা প্রশ্ন আসে না, যখন আমরা চতুর্দিকে এরকম হুমকি ধামকি দেখছি যে ভাস্কর্য করতে দেওয়া হবে না বা করলেও ভেঙে ফেলা হবে, সেক্ষেত্রে কুষ্টিয়া যে এরকম একটি ভাস্কর্য হচ্ছে, সেটা এরকম অরক্ষিত অবস্থা ছিল কেন? সেখানে কেন কোনো পাহারার ব্যবস্থা ছিল না? হ্যাঁ, সেটা একটা মৌলিক প্রশ্ন থাকবেই। যখন এরকম ভাস্কর্য নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন সাথে সাথেই তো ওই জায়গায় একটা নিরাপত্তার ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা, অথবা দলেরই তো বহু লোক আছে যারা বিভিন্ন রকম সারা দেশে বিভিন্ন আকাম করে দলকে ডুবাচ্ছে। তাদের এই লোকগুলোকে দাঁড়া করায় দেওয়া দরকার ছিল, যে এই ভাস্কর্য হচ্ছে, সারা দেশে ভাস্কর্য নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, ভাস্কর্য এখন পাহারা দিতে হবে বা ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই কাজটিও কিন্তু আমরা করি নাই। কুষ্টিয়াতে অনেক বড় নেতাদের জায়গা। কুষ্টিয়াটা হলো আমরা আওয়ামী লীগের যদি বলি, সেই আওয়ামী লীগেরও বড় নেতা। আমরা যদি জাসদেরও বলি, জাসদেরও বড় নেতা। অন্যান্য রাজনৈতিক দলের বড় নেতাদের একটা বড় জায়গা। সেই জায়গাটায় আজকে ভাস্কর্য নিরাপদ রইল না। এর চেয়ে লজ্জা আর এর চেয়ে দুঃখের আওয়ামী লীগের জন্য আর কিছু হতে পারে বলে মনে হয় না। কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে পারে না একটা দল এবং এটা সরকার। যদি একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন করি যে দেশের মানুষের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? আপনার এই দেশের জন্মদাতার তার ভাস্কর্য আপনি রক্ষা করতে পারছেন না। আজকে যারা বড় বড় ধমক দিচ্ছে ভাস্কর্য নিয়ে, তাদের বিরুদ্ধে আপনি কোন রকম ব্যবস্থা নিচ্ছেন না, কি বলবেন সেটাও দেশের মানুষের কাছে স্পষ্ট না। আপনি বলতেছেন যারা ভাস্কর্য ভেঙেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ভাস্কর্য ভাঙলো কেন? প্রশ্ন তো সেই জায়গায়। আইনের আওতায় আপনি পরে আনেন, মাদ্রাসার 2জন ছাত্র, 2জন শিক্ষককে ধরলেন, সবই ঠিক আছে। ভাস্কর্যটা ভাঙার মতো সুযোগ আপনি দিলেন কেন? এই দুঃসাহস তাদেরকে দেখাইতে দিলেন কেন?
যখন তারা কথাবার্তা বলতেছে তাদেরকে একজনকেও গ্রেপ্তার করেননি এখন পর্যন্ত এই সমস্ত কথাবার্তা বলার কারণে। তারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য আপনার জন্য এত বেশি প্রয়োজনীয়, এত বেশি দরকার তাদের কি রাষ্ট্রীয় আপনার? ক্ষমতা তো আছেই, সেই আর আর প্রয়োজন, আর কি আনবে, আরো তো হ্যাঁ, 3 বছর এমনিতে আছে। আপনার কি তাদেরকে এত বেশি প্রয়োজন? দেশের সাধারণ মানুষ তো এই ভাস্কর্য নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। যদি দেশের সাধারণ মানুষ কথা না বলে, তবে যাদেরকে আপনি সহযোগী হিসেবে মনে করছেন, যাদেরকে আপনি মনে করছেন যে ধর্মীয় একটি গ্রুপ আপনার সাথে আছে, সেই একটি গ্রুপ আপনার অস্তিত্ব নিয়ে টান দিবে, আর আপনি এখন পর্যন্ত সেটা নিয়ে সহ্য করে আছেন। এত সহ্য ভালো না, এত সহ্য গণতন্ত্রের জন্য ভালো না। যদি এই রকম পরিস্থিতি হয়, তখন বঙ্গবন্ধু থাকবে নাকি আপনি থাকবেন, সেই প্রশ্ন কিন্তু থাকবে। এই দেশ যদি থাকে, বঙ্গবন্ধু থাকতে হবে। বঙ্গবন্ধু যদি থাকে, এই দেশ থাকতে হবে। এই দেশের অস্তিত্বের সাথে বঙ্গবন্ধুর অস্তিত্ব। আওয়ামী লীগের এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, তাই বলে বঙ্গবন্ধুর অস্তিত্ব তো নষ্ট হবে না। বঙ্গবন্ধুর অস্তিত্ব রক্ষা করতে হলে, বঙ্গবন্ধুকে মর্যাদায় নিতে হলে, এই জাতীয় উগ্র গোষ্ঠী যারা শুধু যে 4জনকে ধরা হয়েছে, তারা বলছে 2জনের বয়ান শুনে নাকি তারা ভাঙচুর শুরু করেছে, ভাস্কর্য ভেঙেছে। তাদের বয়ানের প্রতি তাদের ফলোয়ারদের, তাদের ছাত্রদের, তারা কতটা ডিভোটেড যে এরকম একটা জঘন্য কাজ তারা করতে পারে। যদি তাদের নেতাদের বয়ানে তাদের শিষ্যরা এরকম ডেভোটেড হয়, আপনার বক্তব্যে আপনার দলীয় কর্মীরা, আপনার আপনার যারা শিষ্য, আপনার যারা ফলোয়ার, আপনার যারা দলীয় কর্মী, তারা এরকম ডেভোটেড হচ্ছে না কেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা অত্যন্ত করতে হবে যে কোনো অত্যন্ত মূল্যে? একটা ভালো পয়েন্ট ধরেছেন আপনি, আসলে অত্যন্ত এটা একটা চিন্তার বিষয় সেই যে জায়গাটাই আপনি আসেন না কেন? এখনকার দলীয় আজকে নেতা দেশের কর্মীদের মানুষের কথায় মধ্যে কেন যদি এই কর্মীরা প্রশ্ন উদ্বুদ্ধ আসে, হচ্ছে না, সেটি আসলে ভেবে দেখার বিষয়। দেশের তাহলে মানুষের মধ্যে যদি প্রশ্ন আসে ঘাট- যে আপনি বঙ্গবন্ধুর মূর্তির ভাস্কর্য রক্ষা করতে পারছেন না, আপনি আমাকে রক্ষা করবেন কিভাবে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু থাকলে, বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের সাধারণ নিশ্চয়ই মানুষই রক্ষা করবে, নিশ্চয়ই আপনাকে দরকার হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই বিষয়টি তারা ভেবে দেখবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। প্রথম আলো যেটি বলছে যে ক্ষতিপূরণ পাচ্ছেন না সম্মুখ যোদ্ধারা, করোনা সংক্রমণ, অর্থ মন্ত্রণালয় বলছে চিকিৎসকদের ক্ষতিপূরণের টাকা না পাওয়ার পুরো দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েকদিন ধরেই রিপোর্টগুলো হচ্ছে, যেমনটি বলা হয়েছিল যে যারা স্বাস্থ্যকর্মী, তারপরে যারা নিরাপত্তা কর্মী, ওনাদের জন্য যে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছিল, বা ওনারা যদি মৃত্যুবরণ করেন তার পরিবার যে ক্ষতিপূরণটি পাবে, তেমনটি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। মানে বিষয়টি হচ্ছে যে করোনার আলোচনাগুলো একটু কমে এলেই যে বিষয়টা ঢাকা পড়ে গেছে, এখন কিন্তু বিষয়গুলো বেরিয়ে আসছে। জি, হ্যাঁ, এই বিষয়টা হলো এখন পর্যন্ত যদ্দূর আমরা জানি যে একজন বোধহয় একজন একজন চিকিৎসক একজন প্রণোদনা পেয়েছে। চিকিৎসক পেয়েছে, তার পরিবার পেয়েছে। হ্যাঁ, গতকালও আরেকজন চিকিৎসক মারা গেছেন। আমরা সবার রুহের মাগফিরাত কামনা করি, সবার শান্তি কামনা করি। কিন্তু কিন্তু আপনি তাদের 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 ব্যাপারে যে আপনি প্রতিশ্রুতি যদি দেওয়া চিকিৎসকের কথা হয়েছে, বলেন, তাহলে প্রথম আলো যেটি বলছে করোনায় 4 দিনে 3 চিকিৎসকের মৃত্যু। হ্যাঁ, আমরা বলবো যে তাদের ব্যাপারে রাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, রাষ্ট্রের উচিত সেই প্রতিশ্রুতি রক্ষা করা। যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, সেটাও পরিষ্কার করে বলতে হবে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই কারণে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। রাষ্ট্র এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় একটি ঘোষণা আসলে, একটি সিদ্ধান্ত আসলে, সেখান থেকে সরে যাওয়ার জন্য আরেকটি ঘোষণা, আরেকটি সিদ্ধান্ত আসতে হয়। কিন্তু একটি সিদ্ধান্তে আপনি দিবেন, কিন্তু আরেকটি সিদ্ধান্ত নিয়ে আপনি সময় ক্ষেপণ করবেন, এটা কোনো ভালো রাষ্ট্র ব্যবস্থার কোনো এক্সাম্পল হতে পারে না। যারা আমি যে মঞ্জু ভাই, আপনার সুবিধার জন্য একটু যদি বলি, প্রথম আলোতে যে কোট আনকোটটি আছে, জাহিদ মালিক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, তিনি বলছেন ক্ষতিপূরণ ও প্রণোদনা পেতে অর্থ মন্ত্রণালয়কে অনেক নথি পাঠাতে হয়, আমরা সার্বক্ষণিক কাজ করছি বিষয়টি সমাধানের জন্য। বিষয়টি তো তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যাওয়ার কথা, তারা এমন একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অর্থমন্ত্র সেখানে তো অর্থমন্ত্র অর্থ জি। মন্ত্রণালয়ের অবস্থান কি মঙ্গল গ্রহে? অর্থ মন্ত্রণালয়ের অবস্থান বাংলাদেশে, এবং অর্থ মন্ত্রণালয়ের অবস্থান জাহেদ মালিক সাহেব যেখানে বসেন আর মুস্তফা কামাল সাহেব যেখানে বসেন, মাঝখানে কয়েকটা বিল্ডিং মাত্র, 2-3টা বিল্ডিং মাত্র মাঝখানে। আপনি যদি এতই আন্তরিক হন, তো 2জন মন্ত্রী কথা বলেন না কেন? 2জন সচিব কথা বলেন না কেন? 2জন সচিব এবং 2জন মন্ত্রী কথা বললে তো ব্যবস্থাটা হয়ে যায়। এত কাগজপত্র পাঠাইতে হবে কেন? যখন আপনার মন্ত্রণালয়ের কেনাকাটার জন্য
মিঠুরা যখন হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায়, তখন তো আর এত নথিপত্রের প্রশ্ন আসে না। তখন তো তারা মাল ডেলিভারি না দিয়ে, সাপ্লাই না দিয়ে বিল তুলে নিয়ে যাচ্ছে। এরকম এক্সাম্পল তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অহরহ আছে। সেই জায়গাটায় তখন তো আর এই কথা বলা হয় না যে বহু নথি লিখতে হয়। তখন তো টাকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন বসে থাকে মিঠুদেরকে। আর এখন যারা জীবন যুদ্ধ করে, যারা জীবনকে জীবন জীবন করোনার যুদ্ধে যারা পরাজিত হয়েছে, যারা করোনার জন্য জীবন দিয়েছে, তাদেরকে সম্মানিত করবেন, সেই জায়গায় কাগজপত্র লিখতে হয়। এটাও তো একটা লজ্জার ব্যাপার যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আপনি বাস্তবায়ন করতে পারছেন না। বলছেন অর্থ মন্ত্রণালয়ে কাগজপত্র দিতে হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ে কাগজপত্রই তো দিতে হবে, কাগজপত্র ছাড়া তো আপনাকে টাকা দিবে না। আপনি কত দিনে সেই কাগজপত্রটা পাঠিয়েছেন? একজন চিকিৎসক মারা যাওয়ার সাথে সাথে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী সেই ক্রাইটেরিয়া যদি ফিল করে থাকে, সে মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি কাগজপত্র দিবেন। এটাই হলো ভদ্রতা, এটাই হলো শালীনতা এবং সেই মানুষটার প্রতি সম্মান দেখানো। কিন্তু দেখা যাবে যে গতকাল যে 3জন চিকিৎসক মারা গেছেন, তাদের কাগজপত্র রেডি করতে করতে সরকারি সবকিছু আসতে আসতে সেটা আপনি শুরুই করবেন 2-3 মাস পরে কাগজপত্র রেডি করা। কেন এটা করবেন? তাদেরকে তাদের প্রতি সম্মান আর দেন। আর ওনার তাদের প্রতি সম্মান ওনারা যারা এই কাজগুলো করছেন তাদের জন্য তো একটি থোক বরাদ্দ থাকতে পারে, পরবর্তীতে বিষয়টি তো হতে পারে যে কাগজপত্র বরাদ্দ পাঠান। থাকুক জি, বা না, বরাদ্দ থাকুক বা না থাকুক, একটা মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রপোজাল অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনা, এইটা যদি মন্ত্রী এবং সচিব মিন করে, সেটা একদিনের ব্যাপার, কখনো কখনো 1 ঘন্টারও ব্যাপার। এটা কোনো, এটা হলো আপনি ইচ্ছা করছেন কিনা, রাইট। আপনি তাদের প্রতি যথাযথ সম্মান দেওয়ার জন্য আপনার কমিটমেন্ট আছে কিনা, সেইটা হলো প্রশ্ন। আপনার কতক্ষণে আসবে সেটা, এখন যদি কোনো একটা বিষয়ে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীকে বলা হোক, মাননীয় প্রধানমন্ত্রী বলুক যে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হোক, স্বাস্থ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ফোনটা রাখার পরে 1 ঘন্টা সময় লাগবে না টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে। কিন্তু সবকিছুই জি, মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝা কেন গেল যে সিদ্ধান্ত আসলে দিতে আসলে হবে? উনি আন্তরিকতা থাকলে সবই সম্ভব, একটা বার আন্তরিকতাতেই সিদ্ধান্ত ঘাটতি আছে। দিয়েই জি, দিয়েছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দিয়েছেন, আপনি তার সিদ্ধান্ত অনুযায়ী চলবেন, আপনি তাকে সহযোগিতা করবেন, তার সরকারকে সহযোগিতা করবেন। আপনি সেটা না করে তার সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলছেন। এইরকম বিব্রতকর অবস্থায় পেলে সরকারের ইমেজ যেমন নষ্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজও কিন্তু নষ্ট হবে। এবং অলরেডি এই পর্যায়ে যাচ্ছে, যারা টাকা পাচ্ছে না, যারা প্রণোদনা পাচ্ছে না, যারা প্রতিশ্রুতি অনুযায়ী পাচ্ছে না, তারা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী দিচ্ছে না, অর্থমন্ত্রী দিচ্ছে না, এই চিন্তা করছে না, এইভাবে ভাবছে না। তারা ভাবছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরও আমরা পাচ্ছি না, বিষয়টি ওদিকেই সুফল গড়াচ্ছে। যা জি, আছে সব আপনি ভোগ করবেন, হুম। আর বদনাম যা আছে সব মাননীয় প্রধানমন্ত্রী ভোগ করবে। এইরকম মন্ত্রী দিয়া বদনাম কামানো যায়। প্রধানমন্ত্রীর সুনাম কিন্তু এখন পর্যন্ত আপনারা কেউ কামাইতে পারেননি। বিষয়টা মাথায় রাখতে হবে। জি, দেশবাসী, জি, মঞ্জুর ভাই, আপনারা আর যখন মন্ত্রী হয়েছেন তখন আপনাদেরকে চিনেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার আগেই বাংলাদেশের মানুষ চিনে। বাংলাদেশের মানুষের এই জায়গাটা কিন্তু নষ্ট করা উচিত হবে না আপনাদেরকে। জি। আমরা আপনাদেরকে মন্ত্রী আমরা আমরা বানানো হয়েছে, সেই জায়গাটা রক্ষা করুন। নিশ্চয়ই বিষয়টি তারা ভেবে দেখবেন। আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে তারপরে আমরা আলোচনায় ফিরছি। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুর ইসলাম। মঞ্জু ভাই, আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তার বিরতির পর শুরু করছি সমকালের যেটি লিড নিউজ, অনিয়মে সড়কে ঝরছে প্রাণ, নভেম্বরের মৃত্যু 486, দিনে গড় প্রাণহানি 16। একটি কঠোর একটি সড়ক পরিবহন আইন করা হলো 2018, কিন্তু এখন পর্যন্ত তার কার্যকারিতা আমরা দেখছি না। সড়কের বিষয়টা নিয়ে সড়ক মন্ত্রী এবং সড়কের সাথে রিলেটেড যারা সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি, সবাই কিন্তু এখন পর্যন্ত হতাশা ব্যক্ত করছে এবং সড়ক নিয়ে কাজ করেন। বিশেষ করে আমরা যদি ইলিয়াস কাঞ্চনের নাম বলি, কয়দিন আগেও কিন্তু তার একটা অনুষ্ঠান হয়েছে, তিনি হতাশা ব্যক্ত করেছেন। এবং এইটার মূল কারণ হলো যে আমাদের যারা চালক, আমাদের যারা ব্যবস্থাপনা, যারা গাড়িগুলো চালায়,
তারা কিন্তু সেভাবে ট্রেন না, এবং শুরু থেকেই তাদের মধ্যে কোনো ট্রেনিং নাই। শুধু হুম, একটি ড্রাইভিং লাইসেন্স নিলেই একজন চালক হওয়া যায় না। একজন চালককে হতে হবে, তার তার গাড়ির মধ্যে, তার বাসের মধ্যে, অথবা তার যে কোনো যানবাহনের মধ্যে আরো মানুষ আছে। হুম। এই মানুষগুলাকে নিরাপদ রাখতে হবে। এই মানবিক চিন্তাটা তার মধ্যে থাকতে হবে। শুধু গাড়িটা চালানোই তার দায়িত্ব না। তার দায়িত্ব প্রত্যেকটা, তার সাথে যারা আছে তাদেরকে নিরাপদ রাখা। আমাদের যে যারা ড্রাইভার আছে তারা সবাই যে খারাপ তা কিন্তু না, ভালো ড্রাইভারও কিন্তু আছে, যেমন দক্ষ অত্যন্ত মানবিক ড্রাইভারও আছে। বহু ড্রাইভার আছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সেই যে আহ, ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে সে নিজে হাসপাতালে পাঠিয়েছে, এরকম বহু ড্রাইভার আছে। আবার বহু ড্রাইভার আছে, আমি অনেক সময় মধ্যে মধ্যে বিভিন্ন জায়গায় আড্ডা শুনি, বলতেছে যে অমুক জায়গায় রাস্তার মধ্যে ছিল, প্যাকেট করে থুয়ে রেখে চলে এসেছি। জি, খুব কমন একটি মানে কথা সে এটা। যখন কথাটা হুম, বলতেছে, খুব খুব মনে হয় যেন খুব ভালো একটা বীরত্বপূর্ণ কাজ করেছে। কিন্তু ড্রাইভারদের মধ্যে শুধু ড্রাইভারের লাইসেন্স পাওয়ার পরীক্ষা নিলে হবে না, তাদেরকে মানবিক হওয়ার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা দরকার। তাদেরকে নিয়ে বিভিন্ন সেমিনার করা দরকার, যে তাদেরকে কিভাবে মানবিক হতে হবে, তাদেরকে কিভাবে মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করতে হবে। আর আইন যেটা হয়েছে, আইন বাংলাদেশে এটা কিন্তু একটা মাফিয়া। এই সেক্টরটা পুরোটাই একটা মাফিয়া সেক্টর। এই সেক্টরে সব রাজনৈতিক দলের নেতারা আছে, এবং রাজনৈতিক দলের নেতা ছাড়া, রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া এমন কোনো আইন পাবেন না যেটা কার্যকর হয় না। যে আইনটা কার্যকর হবে না, আপনাকে ভাবতে হবে এইটার পিছনে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে। সেই কারণেই আজকে এখন পর্যন্ত এই আইনটা কার্যকর হচ্ছে না। এই আইনটা কার্যকর করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্ররা মাঠে নেমেছে। তাদের বিনিময়ে কি হয়েছে? একটি আপনার জিয়া কলোনির কাছে একটি আন্ডারপাস হয়েছে। তাদের জন্য কি হয়েছে? আপনার যমুনা ফিউচার পার্কের সামনে একটি ওভারপাস হয়েছে। দৃশ্যমান তাই হয়েছে, কিন্তু তাদের জন্য যে আইনটা হয়েছে, সেই আইনটা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে যেভাবে সচেতনতা দরকার ছিল, যেভাবে উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই উদ্যোগটা কিন্তু নেওয়া হচ্ছে না। মজিব আমরা ভাই, বিদেশের কথা আপনি বলি। নিশ্চয়ই জানেন, একজন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই জানেন আপনি যে এই সড়ক নতুন সড়ক পরিবহন আইন যেটা 83 সালে যেটা সংশোধন করার জন্য এবং যেটা এখন আছে 2018 সালে, এইটির জন্য কিন্তু একটি কাউন্সিল গঠন করা হয়েছিল, একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি 111টি সুপারিশ দিয়েছে, 111টি। তো আপনার কাছে কি মনে হয় না এবং যে সেই এত সুপারিশের ভারে আসলে পুরো আইনটি চাপা পড়েছে, এবং এখানে যদি শুধুমাত্র ফিটনেসের বিষয়টি আর দক্ষ চালক, এই দুইটা বিষয় যদি একটু ইয়ে করা হতো, মানে এনশিওর করা হতো, তাহলে আপনার সড়ক দুর্ঘটনা 50%-এর মতো কমে যায়। এই দুটো বিষয় কি আমরা পারি না? আমরা একটা বিষয় করতে পারছি না, দুটো বিষয় কেন করবেন আপনি? একটা বিষয় আমরা পারছি না। কয়দিন আগেও, গত মাসেও তো এই সংক্রান্ত সভা হলো। সেই সভায় অনেক সিদ্ধান্ত হলো। আপনার ঢাকা শহরের বলা হলো যে ঢাকা শহরে নির্দিষ্ট রঙের নির্দিষ্ট রুটের বাস নামবে। সেটা কবে নামবে, কতদিন লাগে এই বাসগুলো নামতে? আর একটা দুঃখজনক বিষয় হলো, যেটা আপনি দেশের একজন মানুষ হিসেবে, রাজধানীর একজন মানুষ হিসেবে আপনার কাছেও খারাপ লাগবে। আপনি বিদেশে গেছেন, দেখবেন যে বিদেশে রাজধানী শহরে পরিবহনের চেহারা দেখলে বুঝতে পারা যায় যে এই রাজধানীটা কত ভালো, কত সুন্দর। আর কত আমাদের সত্যি। রাজধানীর পরিবহনের চেহারা দেখলে বোঝা যাবে আমরা কত খারাপ আছি। এই রাজধানী শহরে যেগুলা পাবলিক বাস, এমন কোনো বাস পাওয়া যাবে না যেটার গায়ে যথাযথভাবে রং করা আছে, যেটার গ্লাস আছে, যেটার জানালা আছে, যেটার ফিটফাট আছে, সুন্দর আছে। কোনো ইন্ডিকেটর আর বাতি নাই, কোনো হ্যাঁ, ভিতরে মানে ভিতরে ব্যাক। বসলে সিটগুলা ভালো আছে, সিটের কাপড়গুলা ময়লা না, নিজের যে কাপড়টা আমি পরে যাব সেই কাপড়টা নষ্ট হবে না, এমন কোনো বাস আপনি পাবেন না। ঢাকা শহরের বাসগুলোর যে অবস্থা, সেগুলো মিনি বাস, ছোট ছোট বাস, 36 সিট 40 সিটের বাস। সেই কারণে এইখানে যদি আপনার বড় বড় বাস থাকতো, এইখানে যদি আপনার যেই ঢাকা চাকা এবং বিআরটিসি যেই বাসগুলা, এসি বাসগুলা নামাচ্ছে, সেই বাসগুলো কি চলছে না? সেই বাসগুলো কি সুন্দর না? এখন একটা এখন পর্যায়ে যেটা মনে হচ্ছে, নতুন পরিবহন সড়ক পরিবহন আইনটি যেহেতু সেভাবে কার্যকর না,
ট্রাফিক পুলিশ সার্জেন্টরা এখন ওইভাবে আগের মতো ধরছে না। যে বাসগুলিকে একসময় তারা ভয়ে সরিয়ে রেখেছিলেন সেগুলোকে এখন কিন্তু রাস্তায় নামিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক। সবগুলো নামিয়ে দিয়েছে এবং কেউ কিছু বলছে না। এবং না বলার কারণে আইনের মতো থাকছে, মালিকরা মালিকের মতো চলছে, শ্রমিকরা শ্রমিকের মতো চলছে। মঞ্জু ভাই, আমরা একেবারে শেষ মিনিটে দাঁড়িয়ে আছি। খুব ছোট করে একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দেশ রূপান্তর বলছে যে, আমরা সবাই জানি কয়েকদিন ধরে এটা আলোচনা হচ্ছে, এনআরবি ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, তাকে ধরা হবে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অনেক কিছু শুনছি আমরা। এর মধ্যে আজকে খবর পাওয়া গেল যে উনি সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। তার দ্বৈত নাগরিকত্ব, বাংলাদেশ এবং সিঙ্গাপুর, এবং তিনি এ পর্যন্ত ৩৮২ কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকটি থেকে। কি বলবেন? ৩৮২ কোটি যে আত্মসাৎ করেছেন সবগুলোই কিন্তু তার কোনো ডকুমেন্ট নেই, এবং সে কিভাবে করলো, এবং এই যে করার মধ্যেও তো সাহস এবং বুদ্ধি লাগে, এবং বদিউজ্জামান সেই সাহস এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। এবং সবার চোখকে ফাঁকি দিয়ে যেমন ভাবে টাকা মেরেছে, সবার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়েও চলে গেছে। এবং যারা এই পর্যন্ত টাকা মেরে দিচ্ছে তাদের প্রায় সবাই কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। এবং দেশ ছেড়ে চলে যাওয়া কিন্তু সে নিজে নিজে একা যেতে পারে নাই, কিন্তু প্রত্যেকেই সবকিছু আটঘাট বেঁধে সকল ব্যবস্থা করে সিঙ্গাপুরে গিয়েছে বা বিদেশে যারা গিয়েছে। সুতরাং বদিউজ্জামান গিয়েছে, সেটা বদিউজ্জামানের অপরাধ, সে দেশে টাকা মেরে গিয়েছে। কিন্তু যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে এই পর্যন্ত দেখি নাই, অতীতেও দেখি নাই, ভবিষ্যতেও দেখবো কিনা জানি না। ভবিষ্যতে দেখবো কিনা জানি না। আজকে যদি বদিউজ্জামানের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চেষ্টা করেন, তবে যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা। এখন আমরা শুনবো তাকে ধরে আনা হবে, তাকে ইন্টারপোলের রেড নোটিশ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। মানে চলে যাওয়ার পরে এখন আমরা তৎপর হব। রেড নোটিশ পর্যন্তই থাকবো। এখন পর্যন্ত রেড নোটিশ দিয়ে কাকে এনেছে? পিকে হালদারের ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কার্যকর কিছু দেখতে পাচ্ছি না। যে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আসলে আর আলোচনাটা করতে পারছি না, অনেকগুলো বিষয় ছিল। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো দেখা হবে, কথা হবে, এই আশা রেখে আমরা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছে। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ও শুক্রবার সকাল 10টা 10 মিনিটে আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, আর RTVর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।